শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। মার্টিন লুথার কলেজের একাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আমরা নাটকটি নির্বিচিত্র বিস্তৃত আলোচনা করেছি। সিরাজউদ্দৌলা নাটক, সিকান্দার আবু জাফর রচিত সিরাজউদ্দৌলা নাটকের পটভূমি, চরিত্র পরিচিতি, বিভিন্ন অংশ নিয়ে বিস্তৃত আলোচনা করেছি। আজকে আমরা নাটক পাঠে যাব। সিরাজউদ্দৌলা 4 অঙ্কের মোট 12টি দৃশ্য রয়েছে। 4 অঙ্কের নাটক এটি, 12টি দৃশ্য রয়েছে। আজকে আমরা প্রথম অঙ্ক এবং প্রথম দৃশ্য নিয়ে আলোচনা করব। প্রথম অঙ্ক, প্রথম দৃশ্য। এই নাটকের একটি সংক্ষিপ্ত ভূমিকা এর আগে আছে। যবনিকা উত্তোলনের অব্যবহিত পূর্বে আবহ সঙ্গীতের পটভূমিতে নেপথ্যে ঘোষণা। এটি যখন মঞ্চে এই নাটকটি মঞ্চায়ন করা হবে তখন এই ঘোষণাটি পড়া হবে। তবু আমি আজকে একটু করছি। এক স্বাধীন বাংলা থেকে আরেক স্বাধীন বাংলায় আসতে বহু দুর্যোগের পথ আমরা পাড়ি দিয়েছি। বহু লাঞ্ছনা, বহু পীড়নের গ্লানি আমরা সহ্য করেছি। 2 স্বাধীন বাংলার ভেতরে আমাদের সম্পর্ক তাই অত্যন্ত গভীর। আজ এই নতুন দিনের প্রান্তে দাঁড়িয়ে বিস্তৃত অতীতের পানে দৃষ্টি ফেরালে বাংলার শেষ সূর্যালোকিত দিনের সীমান্ত রেখায় আমরা দেখতে পাই নবাব সিরাজউদ্দৌলাকে। নবাব সিরাজের দুর্বহ জীবনের মর্মন্তুদ কাহিনী আমরা স্মরণ করি গভীর বেদনায়, গভীর সহানুভূতিতে। সে কাহিনী আমাদের ঐতিহ্য। তাই অতীতের সঙ্গে একাত্ম হবার জন্য আমরা বিস্মৃতির যবনিকা উত্তোলন করছি। প্রথম দৃশ্য, সময় 1756 সাল 19 জুন, স্থান ফোর্ট উইলিয়াম দুর্গ। নবাব সৈন্য দুর্গ আক্রমণ করছে। দুর্গের ভেতরে ইংরেজদের অবস্থা অত্যন্ত শোচনীয়। তবু যুদ্ধ না করে উপায় নেই। তাই ক্যাপ্টেন ক্লেটন দুর্গ প্রাচীরের এক অংশ থেকে মুষ্টিমেয় গোলন্দাজ নিয়ে কামান চালাচ্ছেন। ইংরেজ সৈন্যের মনে কোনো উৎসাহ নেই, তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। তো প্রথমে নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে যে ঘটনাটি আছে সেটি হলো নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের দমন করবার জন্য কলকাতার যে ফোর্ট উইলিয়াম দুর্গ আছে সেটি তিনি আক্রমণ করেছেন। সেখানে সৈন্য পাঠিয়েছেন ইংরেজদের বিতাড়িত করবার জন্য। আর এই যুদ্ধে নবাব সৈন্যদের আক্রমণে ইংরেজদের অবস্থা ভীষণ নাজুক, তাদের অবস্থা ভীষণ খারাপ। অনেকে ইতোমধ্যে ক্যাপ্টেন রজার ড্রেক সহ মিনচিন সহ অনেকে পালিয়ে গিয়েছেন। তবুও ক্যাপ্টেন ক্লেটন তিনি পালিয়ে যাননি। তিনি অল্প সংখ্যক গোলন্দাজ সৈন্য নিয়ে তিনি নবাবের সৈন্যদের সাথে লড়াই করছেন। ক্লেটন: প্রাণপণে যুদ্ধ করো সাহসী ব্রিটিশ সৈনিক, যুদ্ধে জয়লাভ অথবা মৃত্যুবরণ, এ আমাদের প্রতিজ্ঞা। ভিক্টোরি অর্ডের, ভিক্টোরি অর্ডের। গোলাগুলির শব্দ প্রবল হয়ে উঠল। ক্যাপ্টেন ক্লেটন একজন বাঙালি গোলন্দাজের দিকে এগিয়ে গেলেন। ক্লেটন: তোমরাও প্রাণপণে যুদ্ধ করো বাঙালি বীর। বিপদ আসন্ন দেখে কাপুরুষের মতো হাল ছেড়ে দিও না। যুদ্ধ করো, প্রাণপণে যুদ্ধ করো। ভিক্টোরি অর্ডের। ইংরেজ বাহিনীতে অল্প সংখ্যক বাঙালি সৈন্য ছিল,
তিনি ক্যাপ্টেন ক্লেটন সেই বাঙালি সৈন্যের কাছ থেকে এসেও তিনি ব্রিটিশ সৈন্যদেরও উৎসাহিত করবার চেষ্টা করলেন, অনুপ্রাণিত করবার চেষ্টা করলেন যুদ্ধ করবার জন্য। সেই সাথে বাঙালি সৈন্যদেরকেও উৎসাহিত করবার চেষ্টা করলেন। ওয়ালি খান বাঙালি সৈনিক, যুদ্ধ বন্ধ করবার আদেশ দিন ক্যাপ্টেন ক্লেটন। নবাব সৈন্য দুর্গের কাছাকাছি এসে পড়েছে। ক্লেটন, না না ওয়ালি খান, এক্ষুনি যুদ্ধ বন্ধ করুন। নবাব সৈন্যের কাছে আত্মসমর্পণ না করলে দুর্গের একটি প্রাণীকেও তারা রেহাই দেবে না। ক্লেটন, চুপ কর বেঈমান, কাপুরুষ বাঙালির কাছে যুদ্ধ বন্ধ হবে না। ওয়ালি খান, ওসব কথা বলবেন না সাহেব। ইংরেজদের হয়ে যুদ্ধ করছে কোম্পানির টাকার জন্যে, তা বলে বাঙালি কাপুরুষ নয়। যুদ্ধ বন্ধ না করলে নবাব সৈন্য এক্ষুনি তার প্রমাণ দেবে। ক্লেটন, হোয়াট? যত বড় মুখ নয় তত বড় কথা। ওয়ালি খানকে চড় মারার জন্য এগিয়ে গেল। অপর একজন রক্ষীর দ্রুত প্রবেশ। জর্জ, ক্যাপ্টেন ক্লেটন, অধিনায়ক এসাইন পিকার্ডের পতন হয়েছে। প্যারিন্স পয়েন্টের সমস্ত ছাউনি ছারখার করে দিয়ে ভারী ভারী কামান নিয়ে নবাব সৈন্য দুর্গের দিকে এগিয়ে আসছে। ক্লেটন, কি করে তারা এখানে আসবার রাস্তা খুঁজে পেল? জর্জ, উমিচাঁদের গুপ্তচর নবাব ছাউনিতে খবর পাঠিয়েছে নবাবের পদাতিক বাহিনী দমদমের সরু রাস্তা দিয়ে চলে এসেছে, আর গোলন্দাজ বাহিনী শিয়ালদহের মারাঠা খাল পেরিয়ে বন্যা স্রোতের মতো ছুটে আসছে। ক্লেটন, বাধা দেবার কেউ নেই? ক্যাপ্টেন মিনচিন দমদমের রাস্তাটা উড়িয়ে দিতে পারেননি? জর্জ, ক্যাপ্টেন মিনচিন, কাউন্সিলর ফকল্যান্ড আর ম্যানিংহাম নৌকোয় করে দুর্গ থেকে পালিয়ে গেছেন। ক্লেটন, কাপুরুষ বেঈমান, জ্বলন্ত আগুনের মুখে বন্ধুদের ফেলে পালিয়ে যায়। চালাও, গুলি চালাও। নবাব সৈন্যদের দেখিয়ে দাও যে বিপদের মুখে ইংল্যান্ডের বীর সন্তান কতখানি দুর্জয় হয়ে ওঠে। হলওয়েল, এখন গুলি চালিয়ে বিশেষ ফল হবে কি? ক্যাপ্টেন ক্লেটন, যুদ্ধ করতে করতে প্রাণ দেয়া ছাড়ার উপায় কি? সার্জন হলওয়েল, আমার মনে হয় গভর্নর রজার ড্রেকের সঙ্গে একবার পরামর্শ করে নবাবের কাছে আত্মসমর্পণ করাই এখন যুক্তিসঙ্গত। ক্লেটন, তাতে কি নবাবের অত্যাচারের হাত থেকে আমরা রেহাই পাবো ভেবেছেন? হলওয়েল, তবু কিছুটা আশা থাকবে, কিন্তু যুদ্ধ করে টিকে থাকবার কোনো আশা নেই। গোলাগুলি যা আছে তা দিয়ে আজ সন্ধে পর্যন্ত যুদ্ধ করা যাবে না। ডাচদের কাছে, ফরাসিদের কাছে, সবার কাছে আমরা সাহায্য চেয়েছিলাম, কিন্তু সৈন্য তো দূরের কথা, এক ছটাক বারুদ পাঠিয়েও কেউ আমাদের সাহায্য করলো না। বাইরে গোলার আওয়াজ প্রবলতর হয়ে উঠল। ক্লেটন, তাহলে আপনি এখানে অপেক্ষা করুন, আমি গভর্নর ড্রেকের সঙ্গে একবার আলাপ করে আসি। ক্লেটনের প্রস্থান। বাইরে থেকে যথারীতি গোলাগুলির আওয়াজ আসছে। হলওয়েল চিন্তিতভাবে এদিক ওদিক পায়চারি করছেন। হলওয়েল পায়চারি করতে করতে, এই কে আছো? জর্জ, এস স্যার। হলওয়েল, উমিচাঁদকে বন্দি করে কোথায় রাখা হয়েছে? জর্জ, পাশেই একটা ঘরে। হলওয়েল, তাকে এখানে নিয়ে এসো। জর্জ, রাইট স্যার।
জর্জ দ্রুত বেরিয়ে চলে যায় এবং প্রায় পর মুহূর্তে উমিচাঁদকে নিয়ে প্রবেশ করে। উমিচাঁদ প্রবেশ করতে করতে, সুপ্রভাত সার্জন হলওয়েল। হলওয়েল, সুপ্রভাত। তাই না উমিচাঁদ? নবাব সৈন্যের গোলাগুলি হঠাৎ বন্ধ হয়ে গেল কেন বলুন তো? উমিচাঁদ কান পেতে শুনল। বোধ হয় দুপুরের আহারের জন্য সাময়িক বিরতি দেওয়া হয়েছে। হলওয়েল, এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে উমিচাঁদ। আপনি নবাবের সেনাধ্যক্ষ রাজা মানিকচাঁদের কাছে একখানা পত্র লিখে পাঠান। তাকে অনুরোধ করুন নবাব সৈন্য যেন আর যুদ্ধ না করে। উমিচাঁদ, বন্দির কাছে প্রার্থনা কেন সার্জন হলওয়েল? কঠিন স্বরে, আমি গভর্নর ড্রেকের ধ্বংস দেখতে চাই। জর্জ, সার্জন হলওয়েল, গভর্নর রজার ড্রেক আর ক্যাপ্টেন ক্লেটন নৌকো করে পালিয়ে গেছেন। হলওয়েল, দুর্গ থেকে পালিয়ে গেছেন? জর্জ, গভর্নরকে পালাতে দেখে একজন রক্ষী তার দিকে গুলি ছুঁড়েছিল, কিন্তু তিনি আহত হননি। উমিচাঁদ, দুর্ভাগ্য, পরম দুর্ভাগ্য। হলওয়েল, যুদ্ধ করতে করতে প্রাণ দেবেন বলে 8 ঘন্টা আগেও প্রতিজ্ঞা করেছিলেন ক্যাপ্টেন ক্লেটন, শেষে তিনিও পালিয়ে গেলেন। উমিচাঁদ, ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন। এ বড় লজ্জার কথা। হলওয়েল, উমিচাঁদ, এখন উপায়? উমিচাঁদ, আবার কি? ক্যাপ্টেন কর্নেলরা সব পালিয়ে গেছেন। এখন ফাঁকা ময়দানে গাইজ হাসপাতালের হাতুড়ে সার্জন জন জাফানিয়া হলওয়েল সর্বাধিনায়ক। আপনি এখন কমান্ডার ইন চিফ। হলওয়েল হতাশার স্বরে, উমিচাঁদ। উমিচাঁদ, আচ্ছা, আমি রাজা মানিকচাঁদের কাছে চিঠি পাঠাচ্ছি। আপনি দুর্গ প্রাকারে সাদা নিশান উড়িয়ে দিন। উমিচাঁদের প্রস্থান। হঠাৎ বাইরে গোলমালের শব্দ শোনা গেল। বেগে জর্জের প্রবেশ। জর্জ, সর্বনাশ হয়েছে। একদল ডাচ সৈন্য গঙ্গার দিককার ফটক ভেঙে পালিয়ে গেছে। সেই পথ দিয়ে নবাবের সৈন্য সশস্ত্র পদাতিক বাহিনী হুড় হুড় করে কেল্লার ভেতরে ঢুকে পড়েছে। হলওয়েল, সাদা নিশান ওড়াও। দুর্গ তোরণে সাদা নিশান উড়িয়ে দাও। জর্জ ছুটে গিয়ে একটি নিশান উড়িয়ে দিল। প্রায় সঙ্গে সঙ্গেই নবাব সৈন্যের অধিনায়ক রাজা মানিকচাঁদ ও মীরমর্দানের প্রবেশ। মীরমর্দান, এই যে দুশ্মনরা, এখান থেকেই গুলি চালাচ্ছে। হলওয়েল, আমরা সন্ধির সাদা নিশান উড়িয়ে দিয়েছি যুদ্ধের নিয়ম অনুসারে। মীরমর্দান, সন্ধির আত্মসমর্পণ। মানিকচাঁদ, সবাই অস্ত্র ত্যাগ করো। মীরমর্দান, মাথার উপর হাত তুলে দাঁড়াও। মানিকচাঁদ, তুমিও হলওয়েল, তুমিও মাথার উপর 2 হাত তুলে দাঁড়াও। কেউ এক চুল নড়লে প্রাণ যাবে। দ্রুত গতিতে সিরাজের প্রবেশ। সঙ্গে সশূন্য সেনাপতির আয় দুর্লভ। বন্দিরা কুর্নিশ করে একপাশে সরে দাঁড়ালো। সিরাজ চারিদিকে একবারে ভালো করে দেখে নিয়ে ধীরে ধীরে হলওয়েলের দিকে এগিয়ে গেল। সিরাজ, কোম্পানির ঘুষখোর ডাক্তার রাতারাতি সেনাধ্যক্ষ হয়ে বসেছ? তোমার কৃতকার্যের উপযুক্ত প্রতিফল নেবার জন্য তৈরি হও হলওয়েল। হলওয়েল, আশা করি নবাব আমাদের উপরে জুলুম করবেন না। সিরাজ, জুলুম? এই পর্যন্ত তোমরা যে আচরণ করে এসেছো তাতে তোমাদের ওপরে সত্যিকার জুলুম করতে পারলে আমি খুশি হতুম। গভর্নর ড্রেক কোথায়? হলওয়েল, তিনি কলকাতার বাইরে গেছেন। সিরাজ,
কলকাতার বাইরে গেছেন না প্রাণ নিয়ে পালিয়েছেন? আমি সব খবর রাখি হলে নবাব সৈন্য কলকাতা আক্রমণ করবার সঙ্গে সঙ্গে রজার ড্রেক প্রাণ ভয়ে কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়েছে। কিন্তু কৈফিয়ত তো কাউকে তো দিতেই হবে। বাংলার বুকে দাঁড়িয়ে বাঙালির বিরুদ্ধে অস্ত্র ধরবার স্পর্ধা ইংরেজ পেল কোথা থেকে? আমি তার কৈফিয়ত চাই। হলওয়েল, আমরা নবাবের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইনি, শুধু আত্মরক্ষার জন্যেই কাশিম বাজার কুঠিতে তোমরা গোপনে অস্ত্র আমদানি করছিলে, তাই না? খবর পেয়ে আমার হুকুমে কাশিম বাজার কুঠি জ্বালিয়ে দেওয়া হয়েছে, বন্দি করা হয়েছে ওয়ার্স আর কলেজকে। রায়দুল্লভ, জাহাপনা, সিরাজ, বন্দি ওয়ার্সকে এখানে হাজির করুন। কুর্নিশ করে রায়দুল্লভ প্রস্থান। সিরাজ, তোমরা ভেবেছ তোমাদের অপকীর্তির কোনো খবর আমি রাখি না? ওয়ার্স, ইয়োর এক্সেলেন্সি, আমি জানতে চাই তোমাদের অশিষ্ট আচরণের জবাবদিহি কে করবে? কাশিম বাজারে তোমরা গোলা আমদানি করেছ, কলকাতার আশেপাশে গ্রামের পর গ্রাম তোমরা নিজেদের দখলে আনছো, দুর্গ সংস্কার করে তোমরা সামরিক শক্তি বৃদ্ধি করছো, আমার নিষেধ অগ্রাহ্য করে কৃষ্ণবল্লভকে তোমরা আশ্রয় দিয়েছ। বাংলার মসনদে বসবার পর আমাকে তোমরা নজরানা পর্যন্ত পাঠাওনি। তোমরা কি ভেবেছ এইসব অনাচার আমি সহ্য করব? সিরাজউদ্দৌলা ক্ষমতায় বসবার পর থেকে নানামুখী যে ষড়যন্ত্র চলছিল, এমনকি রাজবল্লভের ছেলে কৃষ্ণবল্লভ বিক্রমপুর থেকে ঘসেটি বেগমের উচ্চপদস্থ কর্মকর্তা রাজবল্লভ, তিনি প্রচুর পরিমাণে অবৈধ সম্পত্তির অর্থবিত্তের মালিক হয়েছিলেন। নবাব সিরাজউদ্দৌলা, নবাব আলীবর্দী এবং সিরাজউদ্দৌলা পরবর্তী সময় এটা প্রতিনিধান করতে চেয়েছিলেন, দমন করতে চেয়েছিলেন, কিন্তু অত্যন্ত ধূর্ত এই রাজবল্লভ তার ছেলে কৃষ্ণবল্লভকে কলকাতায় রজার ড্রেকের কাছে পাঠিয়েছিল অর্থ সম্পদ, সোনার গহনা, অর্থ রক্ষা করবার জন্য। এই কারণে সিরাজউদ্দৌলা রজার ড্রেকের উপর অনেকটা ক্ষিপ্ত। ওয়ার্স, আমরা আপনার অভিযোগের কথা কাউন্সিলের কাছে পেশ করব। সিরাজ, তোমাদের ধৃষ্টতার জবাবদিহি না হওয়া পর্যন্ত বাংলাদেশে তোমাদের বাণিজ্য করবার অধিকার আমি প্রত্যাহার করছি। ওয়ার্স, কিন্তু বাংলাদেশে বাণিজ্য করবার অনুমতি দিল্লির বাদশাহ আমাদের দিয়েছেন। সিরাজ, বাদশাহকে তোমরা ঘুষের টাকায় বশীভূত করেছ, তিনি তোমাদের অনাচার দেখতে আসেন না। হলওয়েল, ইয়োর এক্সেলেন্সি, নবাব আলীবর্দী আমাদের বাণিজ্য করবার অনুমতি দিয়েছেন। সিরাজ, আর আমাকে তিনি যে অনুমতি দান করে গেছেন তা তোমাদের অজানা থাকবার কথা নয়। সে খবর অ্যাডমিরাল ওয়াটসন, কিলপ্যাট্রিক, ক্লাইভ সকলেরই জানা আছে। মাদ্রাজে বসে ক্লাইভ লন্ডনের সিক্রেট কমিটির সঙ্গে যে পত্রালাপ করে তা আমার জানা নেই ভেবেছ? আমি সব জানি, তবু তোমাদের অবাধ বাণিজ্যে পর্যন্ত কোনো বিঘ্ন ঘটায়নি। কিন্তু সদ্ব্যবহার তো দূরের কথা, তোমাদের জন্যে করুণা প্রকাশ করাও অন্যায়। ওয়ার্স, ইয়োর এক্সেলেন্সি আমাদের সম্বন্ধে ভুল খবর শুনেছেন। এদেশে বাণিজ্য করতে এসেছি। উই হ্যাভ কাম টু আর্ন মানি অ্যান্ড নট টু গেট ইনটু পলিটিক্স। রাজনীতি আমরা কেন করব? সিরাজ, তোমরা বাণিজ্য করো, তোমরা করো লুট, আর তাতে বাধা দিতে গেলেই তোমরা শাসন ব্যবস্থায় ওলট পালট আনতে চাও। কর্ণাটকে, দাক্ষিণাত্যে তোমরা কি করেছ? শাসন ক্ষমতা আয়ত্ত করে অবাধ লুটতরাজের পথ পরিষ্কার করে নিয়েছ।
বাংলাতেও তোমরা সেই ব্যবস্থাই করতে চাও। তা না হলে আমার নিষেধ সত্ত্বেও কলকাতা দুর্গ সংস্কার বন্ধ করনি কেন? অলওয়েল ফরাসি ডাকাতদের হাত থেকে আমরা আত্মরক্ষা করতে চাই। সিরাজ, ফরাসিরা ডাকাত আর ইংরেজরা অতিশয় সজ্জন ব্যক্তি। কেমন? ওয়ার্স, আমরা অশান্তি চাই না, ইউর এক্সেলেন্সি। সিরাজ, চাও কি না চাও সে বিচার পরে হবে। রায়দুর্লভ, জাহাপনা। সিরাজ, গভর্নর ড্রেকের বাড়িটা কামানের গোলায় উড়িয়ে নিশ্চিহ্ন করে দিন। গোটা ফিরিঙ্গি পাড়ায় আগুন ধরিয়ে ঘোষণা করে দিন সমস্ত ইংরেজ যেন অবিলম্বে কলকাতা ছেড়ে চলে যায়। আশেপাশের গ্রামবাসীদের জানিয়ে দিন তারা যেন কোনো ইংরেজের কাছে কোনো প্রকারের সওদা না বেচে। এই নিষেধকে অগ্রাহ্য করলে তাকে গুরুতর শাস্তি ভোগ করতে হবে। সিরাজদৌল্লাকে যখন ইংরেজ কোনোভাবে মানছে না, কথা শুনছে না, তখন তিনি কঠোর পদক্ষেপ নেওয়ার চিন্তা করেছেন। রজার ড্রেকের বাড়ি উড়িয়ে দিতে চেয়েছেন, ইংরেজদের কলকাতা থেকে ইংরেজদের বিতাড়িত করতে চেয়েছেন। রায়দুর্লভ, হুকুম জাহাপনা। সিরাজ, আজ থেকে কলকাতার নাম হলো আলীনগর। রাজা মানিক চাঁদ, আপনাকে আমি আলীনগরের দেওয়ান নিযুক্ত করলাম। মানিক চাঁদ, জাহাপনার অনুগ্রহ। সিরাজ, আপনি অবিলম্বে কোম্পানির যাবতীয় সম্পত্তি আর প্রত্যেকটি ইংরেজের ব্যক্তিগত সম্পত্তি নবাব তহবিলে বাজেয়াপ্ত করুন। কলকাতা অভিযানের সমস্ত খরচ বহন করবে কোম্পানির প্রতিনিধিরা আর কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট এদেশের প্রত্যেকটি ইংরেজ। মানিক চাঁদ, হুকুম জাহাপনা। সিরাজ অনুচাঁদের কাছে এসে তার কাঁধে হাত রেখে, আপনাকে মুক্তি দেওয়া হলো অনুচাঁদ, আর মীরমর্দানকে। হ্যাঁ, রাজা রাজবল্লভের সঙ্গে আবার একটা মিটমাট হয়ে গেছে, কাজেই কৃষ্ণবল্লভকেও মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। মীরমর্দান, হুকুম জাহাপনা। সিরাজ, অলওয়েল অলওয়েল, ইউর এক্সেলেন্সি। সিরাজ, তোমার সৈন্যদের মুক্তি দিচ্ছি, কিন্তু তুমি আমার বন্দী। রায়দুর্লভকে, কয়েদি হলওয়েল, ওয়ার্স আর কলেজকে আমার সঙ্গে পাঠাবার ব্যবস্থা করুন। মুর্শিদাবাদে ফিরে গিয়ে আমি তাদের বিচার করব। রায়দুর্লভ, জাহাপনা। আমরা নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্য আলোচনা করেছি। তোমরা নাটকটি বাসায় পড়বে, চরিত্র পরিচিত অংশটুকু পড়বে এবং প্রথম অঙ্কের প্রথম দৃশ্য পড়বে। আমরা আগামী ক্লাসে নাটকের প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্য আলোচনা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করব।